নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা। আমি প্রথমেই আমার শ্রোতা বন্ধুদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি গত 7 দিন ধরে একটু অসুস্থ থাকার দরুন আমি কোনো গল্প শ্রোতা বন্ধুদের শোনাতে পারিনি। আশা করি আপনারা আমার নিজ গুণে ক্ষমা করে নেবেন। আজও যে আমি খুব সুস্থ হয়েছি তা নয়, তবু চেষ্টা করছি আর কি। তা আজকের গল্প আশিস বসুর লেখা। গল্পের নাম নিশি ডাক। হাটপুকুর শ্মশানের ঘাটপুরুত গঙ্গা ত্রান্তিককে সবাই এক ডাকে চেনে। নাম করা তান্ত্রিক, কিন্তু ভয়ানক গাঁজাখোর। শ্মশানের পাশে ডেরা বেঁধে রয়েছে বহুদিন ধরে। দিনে থাকে শ্মশানকালীর মন্দিরে, বহু মানুষ এসে ভিড় করে। শোনা যায় বহু মানুষের বহু উপকার সে নাকি করে দিয়েছে। নরু ডোমের বিধবা বউ কালী তার সব সেবা করে। শ্মশানে মরা এলে ঘাটের কাজ করে। প্রতি অমাবস্যায় তাকে দেখেছি রাতের বেলায় কাঠের চিতার পাশে যজ্ঞ করতে। তখন তার মূর্তিই অন্য রকমের। তার পাশে কালী ছাড়া কেউ থাকতে পারে না। লোকে বলে সে নাকি আত্মা নামাতে পারে। আমার সাথে তার খুব ভাব, কারণ আমি তার খুব গল্পের শ্রোতা। শ্মশান দেখাশোনা আর মরার নাম নথিভুক্ত করার ফাঁকেই যাই আমি গল্প শুনতে। বিভিন্ন দিন বিভিন্ন রকমের গল্প। সেদিন আমাকে কথায় কথায় বলল, রাতে নিশি ডাকে জানিস? আমি বললাম শুনেছি, তবে বিশ্বাস হয় না। তোর বিশ্বাসে কিছু আসে যায় না, তবে বলি শোন, মাঝরাতে কেউ যদি ডাকে, এক ডাকে কখনো সাড়া দিবি না, পরিচিতের গলা হলেও না। আমি বোকার মতো বলে ফেললাম, কেন সাড়া দেব না কেন? কোনো মানুষের প্রতি আকর্ষণ থাকলে অনেক সময় নিশি তাকে ডেকে নেয়। আমি কৌতূহলী চোখে গঙ্গা তান্ত্রিকের দিকে তাকালাম। সে বলল, শোন তবে, তোকে আজ একটা ঘটনা বলি। আমার বাবা তারাতান্ত্রিক পাঠানখালীর একজন বড় তান্ত্রিক ছিলেন। আমাদের বাড়িতে তারা মায়ের মন্দিরও আছে। বাবা তারা মায়ের উপাসক। বহু মানুষ এসে বাবার পায়ে পড়ে তারপরে তাদের সমস্যা সব নিয়ে। বাবা সবাইকে বিধান দেন। উপকার পেয়ে লোকে সব ধন্য ধন্য করে। ছোটবেলা থেকেই আমি বাবার সাথে মন্দিরের কাজকর্ম করতাম। একদিন আমায় বাবা ডেকে বলল, দেখ গঙ্গা, আমাকে কামাখ্যা মা ডাকছে, আমাকে একবার গৌঘাটে যেতে হবে এবারে উৎসবের সময়। তুই সেই সময়টা মাকে দেখাশুনো করবি, দেখবি যাতে মায়ের সেবার কোনো ত্রুটি না হয়। আমাকে সব বুঝিয়ে দিয়ে বাবা তো চলে গেলেন কামাখ্যা। আমিও মায়ের সেবা আর মন্দিরের বাকি কাজকর্মগুলো করতে লাগলাম। একদিন এক সাধু আমাদের মন্দিরে এসে হাজির। আমাকে মন্দিরে মায়ের কাজ করতে দেখে আমার ওপর খুব প্রীত হলো। আমিও যতটা পারি সাধু মহারাজের সেবা করতে লাগলাম। একদিন মহারাজ আমাকে বললেন, কালে কালে তুইও তো দেখছি বড় তান্ত্রিক হতে পারবি। তোদের গ্রামে একটা বড় বিপদ আসছে।
কার ঘরে হবে সেটা ঠিক বুঝতে পারছি না, তাই এখানে কয়েকদিন আমি থাকব। তুই গ্রামের সব লোকেদের বলে দে মাঝরাতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। সেই মতো আমিও সবাইকে তাই বলে দিলাম। তা সত্ত্বেও এক অমাবস্যার রাতে জন্মেঞ্জয়কে নিশি ডাকল। সে রাতের বেলা নিজের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছিল। পরদিন সকালে আর তাকে দেখা গেল না। তার বুড়ি মা বলল তাকে নাকি মাঝরাতে কেউ নাম ধরে 3 বার ডেকেছিল। জন্মেঞ্জয়ের খোঁজে চারিদিকে তোলপাড় শুরু হলো। এদিকে আমার বাবাও কামাখ্যা মায়ের দর্শন করে ফিরে এলেন। সাধু মহারাজকে দেখে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বাবাকে মহারাজ বললেন, তোর বেটা খুব ভালো যোগী হবে বয়সকালে, তবে ওকে অনেক জায়গা ঘুরতে হবে, অনেকের কাছ থেকে ওকে অনেক কিছু শিখতে হবে। বাবা বলল, তা নয় হবে, কিন্তু গ্রাম থেকে একটা লোক অদৃশ্য হয়ে গেল, কেউ কিছু বুঝতে পারল না। মহারাজ বললেন, এটার জন্যই তো তোর অপেক্ষায় বসে আছি। এটা তো আমার একার কাজ নয়। আজ অমাবস্যা, আজ রাতে তুই আর আমি একসাথে পুজোয় বসে মায়ের কাছে জানতে চাইব ব্যাপারটা। এরপর রাত 12টায় দুজনে আসনে বসে যজ্ঞ করা শুরু করলেন। সারা রাত ধরে যজ্ঞ চলল। ভোরে স্নান সেরে মন্দির থেকে ঘরে ফিরলেন বাবা আর মহারাজ। দুজনের চোখ তখন একদম রক্তের মতো লাল। বাবার সাধু মহারাজ আমাকে বললেন বিকেলে গ্রামের সবাইকে এই বাড়ির মন্দিরে হাজির থাকার জন্য। এই শুনে আমিও গ্রামে গিয়ে সবাইকে খবর দিয়ে এলাম। এরপর বিকেলে সবাই এসে দাঁড়ালো মন্দিরের সামনে বাবার কথা মতো। বাবা সবাইকে বললেন, তো শোনো তোমরা, জন্মেঞ্জয়কে সেদিন রাতে নিশিতে নিয়ে গেছে। কোথায় রেখেছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে বড় কোনো ঝাঁকড়া গাছের ওপর রেখেছে। এই শুনে সবাই গ্রামের বড় গাছগুলো সব খুঁজে দেখতে লাগলো। এইভাবে খোঁজাখুঁজি করেও বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু ওই জন্মেঞ্জয়ের কোনো খবর পাওয়া গেল না। আমাদের গ্রামেরই ছেলে সদুচরণের শ্বশুর বাড়ি হেড়ে ভাঙা, বউকে সেখানে দিয়ে গ্রামে ফিরছিল সদুচরণ। ওর বউয়ের নাকি বাচ্চা হবে। কাটাখালির বিলের পাড়ে একটা বড় মাঠ, মাঠের এক কোণে একটা বড় বট গাছ। প্রতি সপ্তাহে সেই মাঠে হাট বসে একদিন। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে বট গাছের তলায় এসে বসল সদুচরণ। গ্রামের আরো 2-1 তার মতো ওখানে বসে জিরোচ্ছিল। এরপর সবাই মিলে বেশ খোশ গল্পে মশগুল হয়ে গেল। এমন সময় একজনের মাথায় গাছ থেকে কি যেন একটা পড়ল। সবাই জিজ্ঞাসা করলো, কি পড়লো গো? মাথায় হাত দিয়ে সে বলল, জলের মতো কি যেন একটা পড়েছে, ওপরের কোনো পাখি টাকির গা থেকে পড়েছে হয়তো। বলতে বলতে আরেকজনের মাথাতেও পড়ল। এবার সবাই মিলে উঠে দাঁড়ালো, উপর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা কি। একজন এইবার বলে উঠলে,
দেখ, ওই দেখ, কার একটা গামছা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমাদের গ্রামের নিতাইয়ের ডান পিঠে আর সাহসী বলে খুব নাম ডাক আছে। সেই সঙ্গে সঙ্গে কাঁধের গামছাটা কোমরে বেঁধে গাছে চড়তে শুরু করল। বেশ খানিকটা উঠে সে বলল, ওই দেখ, একজনের গাছের উপর শুয়ে আছে। সবাই বলল, কাছে গিয়ে দেখ দেখ। কাছে গিয়ে নিতাই চিৎকার করে বলল, তোমরা সবাই গাছে উঠে এসো, দেখো একজন মরা লোক রয়েছে। বলে সে তত্তর করে গাছ থেকে নেমে এলো। এই শুনে সবাই খুব ভয় পেয়ে গেল, ছুটল গ্রামের দিকে। গ্রামে ঢুকে সবাই মিলে হই চই বাঁধিয়ে দিল, আর গ্রামের সব লোকও জড়ো হয়ে গেল। সবাই মিলে ছুটল সেই কাটাখালির বিলের দিকে। গ্রামের সব সাহসী ছেলেরা গাছে চলল। একজন দেখে চেঁচিয়ে বলল, জন্মেঞ্জয়কে পাওয়া গেছে। সবাই হতচকিত। যাই হোক, এরপর অনেক চেষ্টার ফলে জন্মেঞ্জয়কে সাবধানে গাছ থেকে নামানো হলো। তখনও সে অচেতন হয়ে আছে। এদিকে একদল গ্রামবাসী মন্দিরে গিয়ে বাবাকে সব বলেছে। সাধু মহারাজ নির্দেশ দিলেন জন্মেঞ্জয়কে যেন এখানেই নিয়ে আসা হয়। সেই মতো সকলে জন্মেঞ্জয়কে নিয়ে এলো মন্দিরে। মন্দিরের চাতালে তাকে শুইয়ে দেয়া হলো। বাবা আর সাধু মহারাজ তাকে বড় করে ঘিরে একটা গণ্ডি কাটলেন। সেই গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করা হলো। তারপর গ্রামবাসীদের জন্য আরেকটা বড় গণ্ডি কাটা হলো। সেখানেও বলা হলো যে এই গণ্ডির বাইরে না বেরোতে। তার সাথে এটাও বলা হলো যে গণ্ডির বাইরে বেরোলেই কিন্তু বিপদ হবে। এই শুনে সবাই ব্যাপারটা দেখবার জন্য গণ্ডির মধ্যে অপেক্ষা করতে লাগলো। মহারাজ আর বাবা আমাকে তাদের সঙ্গে নিয়ে শুরু করলেন প্রক্রিয়া। একটা হোম কুণ্ড জ্বালিয়ে তাতে আহুতি দেওয়া শুরু করলেন। নিজেদের শরীর বন্ধন করলেন। তারপর মন্ত্রপ্লুত জল ছেটাতে লাগলেন জন্মেঞ্জয়ের দেহে। অল্প কিছুক্ষণের মধ্যেই ধেয়ে এলো একটা বিশাল ঝড়। গাছের ডাল মরমর করে ভাঙতে ভাঙতে। সে কি দাপট আর উথাল পথাল সব ঝড় বইতে শুরু করলো। সামনে যা পাচ্ছে আছড়ে ফেলে দিচ্ছে। একটা কুকুর ওই দেখে কেউ কেউ করে সে ছুটে পালালো। গ্রামের লোকেরা তো ঠক ঠক করে কাঁপছে। আর এদিকে ওই জন্মেঞ্জয় আস্তে আস্তে সাড়া দিচ্ছে। হঠাৎ শুরু হলো একটা মেয়েলি কণ্ঠে চিৎকার, আমি তোদের কি ক্ষতি করেছি যে তোরা আমার কাছ থেকে ওকে ছিনিয়ে আনলি? মহারাজ জিজ্ঞাসা করলেন, কে তুমি? সঙ্গে সঙ্গে একটা বড় কাঠের টুকরো কোথার থেকে ছুটে এলো আমাদের দিকে। গণ্ডির বাইরে আছড়ে পড়ল। এইসব দেখে গায়ের কিছু মেয়ে পুরুষ তো ভয়ে কেঁদে ফেলল। বাবা শান্ত হয়ে বললেন, তুমি কে মা? আমি ওর বউ। মনে নেই গত বছর 3 দিনের জ্বরে আমি চলে গেলাম? ও তো ভালোই আছে, আরেকটা বিয়ে করার মতলব ভাবছে। আমি ওকে খুব ভালোবাসি, তাই তো আমার কাছে নিয়ে রেখেছিলাম। তোমরা আমার ঘরটা ভেঙে দিলে, আমিও তোমার ঘর ভেঙে দেব। বলতে বলতেই আমাদের ঘরের একটা টিন খসে পড়ল। বাবার মহারাজ হোম যজ্ঞ আরো বাড়িয়ে দিলেন। জোরে জোরে মন্ত্র
পাঠ করতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ঝড়টা আস্তে আস্তে স্থিমিত হয়ে এলো। বাবা বললেন, আমি যদি তোমার মুক্তির ব্যবস্থা করে দিই তাহলে কি তুমি ওকে ছেড়ে দেবে? বাতাস থেকে একটা কণ্ঠ যেন ভেসে এলো, ছাড়তে পারি, কিন্তু ওকে আমি কিছুতেই আর বিয়ে করতে দেব না। বাবা বললেন, ঠিক আছে, ও আর বিয়ে করবে না, তাহলে তুমি রাজি তো? মেয়েলি কণ্ঠ এবার আস্তে আস্তে ঝিমিয়ে এলো। বলল, হ্যাঁ, কিন্তু আমার কথা যদি ও অমান্য করে। বাবা বললেন, না না, হ্যাঁ, সেটা ও করবে না, সে দায়িত্ব আমার। এবার তুমি মুক্তি নাও আর ওকে বাঁচতে দাও। আমি এখন মুক্তি নেব না, তবে এখনকার মতো ওকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আমার কথার অন্যথা হয় তবে তোমরা দুজনেই এর ফল ভোগ করবে। বাবা বললেন, পেতলের জল ভর্তি ঘড়াটা তো দেখতে পাচ্ছ, ওটা ফেলে প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছ। জল ভর্তি ঘড়া একবারে শূন্যে উঠে মাটিতে আছড়ে পড়ল। আর একটা ঝড় বয়ে কোথায় যেন মিলিয়ে গেল। আর জন্মেঞ্জয় এবার আস্তে আস্তে উঠে বসল। এক গ্লাস দুধ আগে থেকে রাখা ছিল, সেটা সে খেয়ে বলল, সে কিছুই জানে না, শুধু জানে রাতে একটা শাড়ি পরা মেয়ে ছেলে তাকে জড়িয়ে ধরে রাখত। বাবা তাকে সব খুলে বললেন, আর একটা তাবিজও দিলেন, আর পই পই করে বলে দিলেন, তুমি ওই বিয়ের চিন্তা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। বছর ঘুরতে না ঘুরতেই পয়সার লোভে কাউকে কিছু না জানিয়ে দূর গ্রামে গিয়ে বিয়ে করে বসল জন্মেঞ্জয়। বিয়ের রাতেই ঘরের বাইরে বিড়ি খেতে গিয়ে মা মনসার বাহনের এক ছোবলেই খতম। আর আমার বাবাও সেই রাতেই মারা গেলেন। গ্রামের মন্দির থেকে পুজো সেরে বাড়ি আসছিলেন, রাস্তায় পড়েছিল দেহটা। ঘাটটা কে যেন ভেঙে দিয়েছে। এই বলে গাঁজার কলকেটা হাতে তুলে নিল গঙ্গা তান্ত্রিক। তাই তান্ত্রিকের এই সুন্দর গল্প যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে একটু পথ চলতে সাহায্য করো। আর যে বন্ধুরা আমাকে আমার পাশে থেকে আমার পথ চলতে সাহায্য করছে তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।